তখন ভার্সিটিতে পড়ি। আমার এক ফ্রেন্ড একদিন বলল যে, প্লে স্টোর থেকে মেয়ে পটানোর ১০১ টা টিপস এই অ্যাপটা ডাউনলোড করলাম, তাও প্রেম হইল না। তো তুমি যদি গুগলে সার্চ করো ১০১ টি টিপস লিখে অথবা ১০ টা টিপস লিখে বিভিন্ন ধরনের সার্চ রেজাল্ট পাবা। তো রেজাল্টগুলো মোটামুটি এইরকম। সফলতার ১০১ টি উপায়, মিজানুর রহমান সোহেল রকমারিতে এরকম বই পাবা। মাসুদ আশরাফের লেখা মাল্টিমিডিয়া ১০১ টি টিপস, এফিলিয়েট সেলস বাড়ানোর ১০১ টি টিপস, বউকে হাতে রাখার ১০১ টি উপায়ের মধ্যে ৮০ নাম্বার উপায়। এরকম বেশ কিছু টিপসের লিস্ট গুগলে পেয়ে যাবা। তোমার বাংলা বইয়ের প্রথম প্রবন্ধ বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এটাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১২ থেকে ১৩টা টিপস দিয়েছেন কিভাবে তুমি ভালো রাইটার হতে পারবা। তো মোটামুটি তিনি কিছু বর্জনীয় দিক নির্দেশ করেছেন, কিছু করণীয় নির্দেশ করেছেন। ৩০ সেকেন্ড শুনলে তোমার এই প্রবন্ধ শেষ। বঙ্কিমচন্দ্র বলেছেন যশ বা টাকার জন্য লেখা যাবে না, অসত্য ধর্মবিরুদ্ধ পরনিন্দামূলক লেখা লেখা যাবে না, হঠাৎ করে কোনো লেখা ছাপানো যাবে না, তুমি যে বিষয় জানো না অধিকারহীন বিষয় তোমার লেখা যাবে না, বিদ্যা প্রকাশের চেষ্টা করা যাবে না, অনর্থক কোটেশন ব্যবহার করা যাবে না, ব্যঙ্গ জোর করে প্রয়োগ করা যাবে না, অলংকার জোর করে প্রয়োগ করা যাবে না, কাউকে অনুকরণ করা যাবে না, প্রমাণহীন লেখা লেখা যাবে না। এগুলো হচ্ছে বর্জনীয় দিক। এবার করণীয় দিক, যেসব বিষয় তুমি করতে পারো চাইলে, সেগুলোর বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। লিস্টটা মোটামুটি এইরকম: দেশের মঙ্গল বা সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে লিখতে হবে, সত্য বা ধর্মকে উদ্দেশ্য করে লিখতে হবে, লেখা ফেলে রাখতে হবে, সাথে সাথে পাবলিশ করা যাবে না, সরলতাকে শ্রেষ্ঠ অলংকার মনে করতে হবে, প্রয়োজন মতো অলংকার ব্যবহার করতে হবে, বন্ধুদেরকে লেখা পড়ে শোনাতে হবে এবং সংশোধন করতে হবে, প্রমাণ হাতে রেখে তোমাকে লিখতে হবে, নিয়ম রক্ষা করে সাহিত্যের উন্নতি করতে হবে। তো যারা এতক্ষণ শুনেছো, এটা দিয়ে পরীক্ষায় মোটামুটি একটা আনসার করতে পারবা। কিন্তু যারা এমসিকিউতে ভালো করতে চাও, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নে ভালো করতে চাও, প্রয়োগগত দিক থেকে ভালো করতে চাও, তারা চাইলে ভিডিওর বাকি অংশ দেখতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবে। ভাষা হিসেবে বাংলা সহজ, কিন্তু সাবজেক্ট হিসেবে পড়তে গেলে মনে হয় এত কঠিন কেন গো? তো তোমাদের জন্য বলবো, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ বার্ন পটেটো। জাস্ট আলু পোড়ার মতো নিবা, ভাঙবা এন্ড খেয়ে ফেলবা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন একটি ছোট কিন্তু মৌলিক প্রবন্ধ। প্রবন্ধটাকে আমরা বলছি ছোট একটা প্রবন্ধ, যা 1885 সালে প্রচার পত্রিকায় প্রকাশিত হয়। প্রথমে প্রচার পত্রিকায় প্রকাশিত হয়, পরে বিবিধ প্রবন্ধ গ্রন্থে এটা অন্তর্ভুক্ত করা হয়। ছোট ছোট তথ্য এমসিকিউর জন্য প্রয়োজনীয়। এতে লেখক নতুন লেখকদের জন্য 13টি পরামর্শ দিয়েছেন। কাদের জন্য? নতুন লেখকদের জন্য। তাহলে বঙ্কিমচন্দ্র 13টা পরামর্শ দিয়েছেন, যা লেখার উদ্দেশ্য, গুণমান এবং নৈতিকতা নিয়ে, যে তোমার লেখা কেন লিখছো, এটার মান কেমন হবে এবং তোমার নৈতিকতার জায়গাতে তুমি কতটুকু ঠিক থাকবে। প্রবন্ধটি সাধুরীতিতে লেখা এবং এর বক্তব্য সর্বকালীন ও বৈশ্বিক আবেদনযোগ্য। এই বৈশ্বিক আবেদন মানে কি? পৃথিবীর সব জায়গার সব লেখকদের জন্য এটা সমানভাবে এই টিপসগুলো প্রযোজ্য। এতে খ্যাতি বা অর্থের লোভ পরিহার করে মানুষের কল্যাণ ও সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে লেখার উপর জোর দেওয়া হয়েছে, যে তুমি টাকার জন্য লিখবা না, লোভ করবা না, তুমি লিখবা হচ্ছে মানুষের কল্যাণ এবং সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে। নতুন লেখকরা এই পরামর্শ মেনে চললে সাহিত্যের উন্নতি হবে, পাঠক সমাজ উপকৃত হবে, সৃজনশীলতা সমৃদ্ধ হবে। এবার যদি সিরিয়ালে আমরা ক্রমিক অনুযায়ী দেখি যে যশের জন্য লিখতে না করেছেন বঙ্কিমচন্দ্র, তা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। তুমি যদি ফেম চাও, পাবলিকের কাছে জনপ্রিয় হইতে চাও, এই উদ্দেশ্যে লেখা যাবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। তোমার লেখা যদি ভালো হয়, মানুষ এমনিই তোমাকে অ্যাকসেপ্ট করে নিবে। টাকার জন্য লিখবেন না। দুইটা জিনিসের জন্য লিখতে না করেছে, একটা যশের জন্য, একটা টাকার জন্য। ইউরোপের অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনও সেদিন হয় নাই। ইউরোপে দেখবে যে একদম রাইটার, এইটা একটা প্রফেশন, কিন্তু বাংলাদেশে তুমি যতই বই লিখো, যারা পাবলিশার আছে তোমাকে রয়্যালটি দিবে না, টাকাও পাবা না। অ্যাকচুয়ালি টাকার জন্য এই দেশে লেখা হয়ই না। তো ইউরোপে এটা এক ধরনের প্রচলন আছে, আমরা বেস্ট সেলার বই বলি, যে রয়্যালটিটা লেখকের পাওয়ার কথা ওইটা তারা পায়, কিন্তু বাংলাদেশে বা ইন্ডিয়াতে এটা আসলে এক ধরনের খুবই কঠিন বিষয়। তো তুমি যদি অর্থের উদ্দেশ্যে লিখতে যাও, তখন লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে, মানে মানুষকে খুশি করার এক ধরনের প্রচেষ্টা তোমার মধ্যে দেখা যায়। ধরো তুমি বঙ্গবন্ধুকে নিয়ে লিখতে চাও, জিয়াউর রহমানকে নিয়ে লিখতে চাও, তখন তোমার মধ্যে একটা উদ্দেশ্য কাজ করবে। যদি তুমি টাকার জন্য লিখতে চাও, তুমি সঠিক কথাটা তখন লিখতে পারবে না। মানে তুমি যদি রাজনৈতিক মূল্যায়ন বা ঐতিহাসিক মূল্যায়ন করতে চাও, সঠিক মূল্যায়নটা কিন্তু তখন হবে না। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। আমাদের দেশের সাধারণ পাঠকের যে রুচি আছে অথবা যে শিক্ষা, এটা তো খুব হায়ার অ্যান্ডে নাই, যে খুব ভালো না। তাহলে তুমি যদি তাদেরকে খুশি করে লিখতে যাও, তখন তোমার লেখাটা কী হবে না? পারফেক্ট হবে না। লেখাটা বিকৃত হয়ে যাবে, অনিষ্টকর হয়ে যাবে। তো এখানে করণীয় নিয়ে লেখক খুব বেশি কিছু বলে নাই। এইটার বিপরীতে, টাকার জন্য লিখবা না, তাহলে কিসের জন্য লিখবা? তুমি একদম এক্সাক্ট যে রাইটিং, তোমার মন এবং অ্যানালাইসিস যেটা বলছে ওইটাই লিখবা।
এরকম একটা বিষয় এখানে হতে পারে। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নীচ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যাইতে পারে। অন্য উদ্দেশ্যটা কি উদ্দেশ্য? একটা উদ্দেশ্য হচ্ছে মনুষ্য জাতির মঙ্গল সাধনার জন্য অথবা দেশের কল্যাণের জন্য তোমাকে লিখতে হবে, অথবা সৌন্দর্য সৃষ্টির জন্য লিখতে হবে। যদি না পারো, যদি অন্য কোনো উদ্দেশ্যে লিখো, এই যে অন্য উদ্দেশ্যে যদি লেখো, তাহলে এটা হয়ে যাবে কিসের মতো? যাত্রাওয়ালাদের মতো। বলে না যে যাত্রা থেকে ফাট্টা লোকে, মানে তাদেরকে নিচু শ্রেণী হিসেবে এখানে অভিহিত করা হচ্ছে। মানে ওই ধরনের লোকদের মতো তোমার লেখার মান বা তোমার কাজ হয়ে যাবে। যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। অসত্য জিনিস তো লেখাই যাবে না। ধর্মবিরুদ্ধ, যে অন্য একটা ধর্মকে খোঁচা দিই, এটা লেখা যাবে না। পরনিন্দা বা পরপীড়ন, আরেকজনকে একটু বিব্রত করার জন্য তুমি কিছু লিখবা, এইটা আসলে এই ধরনের প্রবন্ধ হিতকর হতে পারে না, লেখকের বক্তব্য। তাহলে সত্য এবং ধর্মই হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে যদি লেখনী ধারণ করো, এটাকে মহাপাপ বলা হচ্ছে। এই যে শব্দগুলো, কিওয়ার্ড, মহাপাপ, যাত্রাওয়ালার কথা আছে, লোকরঞ্জন প্রবৃত্তির কথা আছে, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না। লিখে সাথে সাথে এটা কি করা যাবে না? পাবলিশ করা যাবে না। যারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, তাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়ে ওঠে না। সাময়িক সাহিত্য আগে ছিল, এটা টার্মে টার্মে প্রকাশ পেত, 15 দিন, 1 মাস পর পর, অথবা 3 মাস পর পর। তো সেসব ক্ষেত্রে দেখা যেত যে লেখকরা যা লিখেছে কোনো একটা লেখা হইলেই দিয়ে দিত। অথবা আমাদের ঈদের সময়ের কথা চিন্তা করো, যেসব রাইটার ছিলেন, হুমায়ুন আহমেদরা, তাদের কাছে 20 জন সাহিত্য পাতার সম্পাদক যদি রিকোয়েস্ট করে, তখন তো তিনি কারো রিকোয়েস্ট ফেলতে পারবেন না। ওই মুহূর্তে কী করবেন আসলে? তখন কোনো একটা লামসাম লেখা দিয়ে দিল। এই ধরনের জিনিসগুলো কী হবে? এইটা লেখকের পক্ষে অবনতিকর। ঠিক আছে? এটা খুবই খারাপ। তো এখানে করণীয়টা আসলে কি? লেখককে বলা হচ্ছে যে আপনি একটা লেখা লিখে কিছুকাল ফেলে রাখবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন। এবং তুমি দেখবে যে একটা লেখা যদি রাতেও লিখো, সকালে খুলে দেখো, দেখবে যে এটাতে আপগ্রেড করার মতো তোমার নতুন ভাবনা যুক্ত হচ্ছে। তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। তুমি যদি লেখা ফেলে রাখো এবং পরে চেক করে দেখো, দেখবে যে এটাতে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। তোমার কাব্য, নাটক বা উপন্যাস, যেগুলো বড় ধরনের লেখা, এগুলো যদি 2-1 বছর ফেলে রাখো এবং পরে যদি এটাকে নিজেই আবার প্রুফ করতে বসো, দেখবে যে এটাকে আপগ্রেডের প্রচুর সুযোগ আসবে তোমার মধ্যে। যে বিষয়ে যাহার অধিকার নাই, সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। তুমি যে বিষয়ে জানো না, এটা নিয়ে তোমার লেখার দরকার নেই। অধিকার নাই মানে কি? তোমার এটা এরিয়া না, তোমার এটা গবেষণার বিষয় না, অথবা তুমি এই বিষয়ে নলেজ রাখো না, এটা নিয়ে তোমার লেখার দরকার নেই। 7 নম্বরে যদি আসো, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। বিদ্যা প্রকাশের চেষ্টা কি? তুমি বিভিন্ন ভাষা থেকে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান, এই ধরনের কোটেশন ব্যবহার করতেছো। ওই ধরনের ভাষা তুমি জানো না, কিন্তু পরের গ্রন্থের সাহায্যে সেই সব ভাষা উদ্ধৃত করছো। এইটা বিশেষ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যেসব গবেষক আছে, একদম বেহুদা, অপ্রয়োজনে তারা থিসিসের মধ্যে অন্যের কোটেশন ইনসার্ট করে। আমি নিজেও যখন থিসিস করছি, আমাকে ওই সেম কাজটা করতে হচ্ছে। এটা খুবই খারাপ একটা বিষয় যে তুমি যেই ভাষাটা জানো না, ওই ভাষার কোটেশন তোমাকে দিতে হচ্ছে। এবং সেই সব ক্ষেত্রে দেখা যায় তুমি পুরো বই পড়তেছো না, কোনো একটা জায়গা থেকে একটা পেজ, 2টা পেজ পরে একটা লাইন দিয়ে দিলা, তখন কি হয়? এটা বিদ্যা প্রকাশের চেষ্টা হলো, কিন্তু আলটিমেটলি তুমি ওই বিষয়ে জানোই না, তোমার ভাষা ধারণা তৈরি হইলো। তাহলে পরের গ্রন্থের সাহায্যে এসব উদ্ধৃতি দিতে না করেছেন কে, এবং কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যা থাকিলে তা আপনিই প্রকাশ পায়। এই বিদ্যা প্রকাশের চেষ্টাটা এই জায়গায় বলা হয়েছে হানিজনক। এখানে বলেছে বিদ্যা থাকলে আপনা আপনিই প্রকাশ পাবে, চেষ্টা করতে হয় না। তুমি অন্য ভাষা জানলে অটোমেটিক চলে আসবে। সৈয়দ মোস্তফা আলী নামে একজন রাইটার আছে, তোমাদের বইয়ে দেখবা। এই ভদ্রলোক অনেক ভাষা জানতেন, তো তিনি অটোমেটিক্যালি বিভিন্ন ভাষা, সাহিত্য সম্পর্কে তার লেখায় দিয়ে দিতে পারেন বিভিন্ন কিছু। এইটা খুবই স্বতঃস্ফূর্ত হবে, মানে তিনি পারেন, দিচ্ছেন, কিন্তু আমি পারি না। আমি যদি আজকে ফরাসি কোটেশন দিতে যাই, তখন জিনিসটা অড হয়ে যাবে না? যে আমি অ্যাকচুয়ালি ভাষাটাই জানি না, ওই ভাষা, সংস্কৃতি, কালচার কিছুই আমার জানা নাই, আমি দিয়ে দিলাম 2টা কোটেশন চ্যাট জিপিটিতে দিয়ে অনুবাদ করে। এটা খুবই খারাপ। অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। তুমি অলংকার প্রয়োগের চেষ্টা করবা না, নিজে রসিকতা করার চেষ্টা করবে না। যেটা হিউমার যদি থাকে তোমার, এটা তো অটোমেটিক্যালি আসবে। চেষ্টা মানে খুব ট্রাই করে 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 একটা জিনিস তুমি আপগ্রেড করতে চাচ্ছ, এটা আসলে ভালো কিছু না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগ বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই। তোমার লেখার মধ্যে যদি কমেডিক এলিমেন্টস না থাকে, তুমি শুধু শুধু যদি হাসিতে চেষ্টা করো, এটা আসলে প্রকৃতপক্ষে হাস্যরসাত্মক রচনা হইতে পারে না। তো আবার অলংকারের কথা যদি চিন্তা করো, তুমি লেখার মধ্যে কঠিন শব্দ, উপমা, অনেক কিছু আনতে চাও, কিন্তু তোমার ওই বিষয়ে কোনো জ্ঞান নাই, তখন কী হবে? লেখাটা সুন্দর হবে না। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে। লেখকের ভাণ্ডারে এই সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনা আপনিই পৌঁছিবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। তোমার ভাণ্ডারে যদি ভিতরে যদি কিছু না থাকে, রসকস না থাকে, তুমি যতই অলংকার আনার চেষ্টা করো, এটা কী হবে না? মিলবে না।
যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে, এটা প্রাচীন বিধি। আমি সে কথা বলি না। আগের রাইটাররা কী করতো, যে তোমার লেখা যদি তোমার সুন্দর মনে হয় এটা কেটে দেবা, এটা একটু বাড়াবাড়ি। তো লেখক বলছে যে আমি সে কথা বলি না, আমি বলছি না যে তুমি ভালো হইলে কাইটা দাও, কিন্তু আমার পরামর্শ। এখন লেখক বঙ্কিমচন্দ্র কী পরামর্শ দিচ্ছেন, তিনি প্রাচীন লোকদের বিধি মানতেছেন না। তিনি বলছেন যে একটা সাধারণ পরামর্শ হচ্ছে তুমি সেই স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়ে শোনাইবে, মানে বারবার ফ্রেন্ডদেরকে পড়ে শোনাবা। যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার যদি পড়ো, দেখবা যে এটা নিজেরই আর ভালো লাগছে না। যখন তোমার নিজের ভালো লাগবে না, এটা বন্ধুদের কাছে প্রেজেন্ট করলে তখন তোমার নিজের লজ্জা লাগবে, তখন তো তুমি নিজেই কেটে দিবা। এটা লেখক বলেছেন। এবং আরেকটা জায়গাতে করণীয় বলেছেন, যে খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা। সিম্পলিসিটি হচ্ছে বেস্ট। হুমায়ুন আহমেদ বা এইরকম লেখক যারা ছিলেন, তারা একদম সিম্পল লেখা লিখতেন, যাতে পাঠককে সহজে কী করা যায়, অ্যাট্রাক্ট করা যায়। যিনি সোজা কথায় আপন মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন, তিনিই শ্রেষ্ঠ লেখক। আমার একটা ফ্রেন্ড বলছিল যে আমি হুমায়ুন আহমেদের লেখা যখন পড়ি আমার আরাম লাগে। এই যে আরামটা হচ্ছে মেন বিষয়, যে তুমি যত সহজভাবে লিখবা মানুষ তত কীভাবে আরাম পাবে, ভালো লাগবে তাদের কাছে। কাহারও অনুকরণ করিও না। কারো কী করা যাবে না, অনুকরণ মানে কপিং করা যাবে না। অনুকরণের দোষগুলো অনুকৃত হয়, গুণগুলো হয় না। এটা অনুধাবনমূলক প্রশ্নে ক নম্বরে আসে। তুমি যখন আরেকজনকে কপি করতে যাও, দেখবে যে খারাপ জিনিসগুলো তোমার মধ্যে চলে আসবে। ফ্রেন্ডদের সাথে যখন চলছো স্বাভাবিকভাবে চিন্তা করো, দেখবে যে তোমার বন্ধু গালি দেয়, গালি তুমি শিখে ফেলছো, কিন্তু তার ভালো গুণ আছে, সে 5টা কবিতা লিখতে পারে সাপোজ ধরো, কিন্তু তুমি কিন্তু এটা শিখতে পারছো না। মানুষকে কপি করতে গেলে তার খারাপ দিকগুলো আসে। ধরো হুমায়ুন আহমেদের অনেক ভালো ভালো জিনিস পড়লা, হিউমার আছে, তুমি এটা ইমপ্লিমেন্ট করতে পারলা না তোমার লেখায়, কিন্তু তুমি দেখলা যে হুমায়ুন আহমেদ লেখার মধ্যে কিছু গালি ইউজ করেন, যে তোমার পুটকে ভরে দেব, এই ধরনের শব্দও তিনি ইউজ করেন। এখন এইটা তো চরিত্রকে বোঝানোর জন্য তিনি ব্যবহার করছেন। তুমি এই ধরনের শব্দ তুমি ব্যবহার করছো, কিন্তু দেখা যাবে তার হিউমারের বিষয়গুলো আছে, ওইটা তুমি সহজেই তোমার লেখা ইমপ্লিমেন্ট করতে পারছো না। তো লেখার ক্ষেত্রে কী করা যাবে না, কারো অন্ধ অনুকরণ করা যাবে না। যে কথার প্রমাণ দিতে পারিবে না তা লিখিও না। তোমার প্রমাণ নাই, তুমি একটা কথা লিখে দিয়ে দিলা, এটা সমস্যা। প্রমাণগুলো সংযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। তোমার তোমার সব লেখা যে সবসময় তোমাকে রেফারেন্স সহ সব লাইন দিতে হবে, বিষয়টা এমন না। কিন্তু তুমি যেটা লিখছো এটার পেছনে যেন স্ট্রং একটা এভিডেন্স থাকে, এটা এনজিওর করা তোমার দায়িত্ব। স্ট্রং এভিডেন্স হাতে থাকা চাই। কি বলছেন লেখক, হাতে থাকা মানে কি, তোমার কাছে যেন থাকে। কেউ চাইলে যেন তুমি এটার প্রমাণ দিতে পারো, আন্দাজি কিছু লিখবে না। পরে 13 নম্বর, এটা উপসংহার বলা যেতে পারে, এটাকে আমরা টিপস হিসেবে গণ্য করছি না। বাংলার সাহিত্য, বাংলার ভরসা, এই নিয়মগুলো বাংলার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের বেগে উন্নতি হইতে থাকিবে, বাংলা সাহিত্য ভালো উন্নতি করবে। তো এই প্রবন্ধটার বিষয়বস্তু যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে প্রবন্ধের উদ্দেশ্য কী দেখব, লেখকদের জন্য তিনি কিছু পরামর্শ দিয়েছেন। কে, বঙ্কিমচন্দ্র। খ্যাতি বা অর্থের উদ্দেশ্যে লিখতে হবে না, লিখতে হবে মানুষের কল্যাণের জন্য, সৌন্দর্য সৃষ্টির জন্য। অসত্য, নীতিনৈতিকতার বিরোধী, পরনিন্দার উদ্দেশ্য প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করতে হবে। লেখার প্রক্রিয়াটা কী হবে, তুমি লেখার সাথে সাথে ছাপাবা না, অনেকদিন পরে ছাপাবা, এরকম একটা বিষয় আছে। লেখার গুণমান, বিদ্যা জাহির করার দরকার নেই, ঠিক আছে। অনুকরণ বৃত্তিও দূর করতে হবে, যে আরেকজনের কপি করা যাবে না। অনাবশ্যকভাবে লেখার সৌন্দর্য বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টা কাম্য নয়। অনাবশ্যকভাবে লেখার সৌন্দর্য বাড়াইতে চাইলে অলঙ্কার টলঙ্কার দিয়ে, কিন্তু হইল না, কারণ তোমার ওই বিষয়ে যদি বিদ্যা না থাকে ওটার দরকার নেই। সারল্যকে সকল অলঙ্কারের মধ্যে শ্রেষ্ঠ অলঙ্কার বলা হয়েছে, সরলতা, সহজভাবে একটাকে বললাম। এবং সামগ্রিক প্রভাব, যে এই লেখাটা দেখবে যে ছোট, বঙ্কিমচন্দ্রের এই লেখাটা তোমাদের বইয়ের যতগুলো প্রবন্ধ গল্প আছে সবচেয়ে ছোট, কিন্তু দেখবে যে এটা মৌলিকত্ব অসাধারণ। যে লেখকদের উদ্দেশ্যে তিনি যে টিপস দিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার বৈশ্বিক আবেদন রয়েছে, একটু আগে বলেছি আমরা। নবীন লেখকরা এই পরামর্শ মান্য করলে লেখক এবং পাঠক সমাজ উপকৃত হবে। এবার লেখকের পরিচিতিটা পড়ি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গে জন্ম, কাঁঠালপাড়া গ্রামে। যাদবচন্দ্র ছিলেন তার পিতা, ডেপুটি কালেক্টর। শিক্ষা জীবন, 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন ছিলেন, বিএ পাশ করেছেন ওই সময়। ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি, খুলনায় যোগদান করে নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। ইনফরমেশনটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। বাংলা ভাষায় শিল্পসম্মত উপন্যাস রচনার তার কৃতিত্ব আছে। তারপর হচ্ছে গ্রন্থ সংখ্যা 34, এবং বাংলা সাহিত্যের প্রথম যে সার্থক উপন্যাস আমরা বলি দুর্গেশ নন্দিনী, এটা তার লেখা। অন্যান্য উপন্যাসের মধ্যে আছে কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরী রানী, রাজসিংহ এবং সীতারাম। ইংরেজি উপন্যাস আছে তার রাজমোহনস ওয়াইফ। গদ্য গ্রন্থের মধ্যে এগুলো আছে লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণচরিত্র, এগুলো। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনাও প্রকাশ করেছেন, এটা গুরুত্বপূর্ণ। 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্য চর্চার শুরু হয়।
তিনি সাহিত্য সম্রাট উপাধি পেয়েছিলেন। 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি লেখক 1894 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা উপকৃত হবে। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন কোনো টপিকে নতুন কোনো আলোচনার প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো থেকো।